জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সে চতুর্থ ব্যাচের আজকে চতুর্থ ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল মাখরাজ এবং সে সাথে হচ্ছে শব্দে অবস্থান ভেদে হরফের বিভিন্ন রূপ। তো আমাদের মাখরাজ ছিল 7 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত। মাখরাজ গুলো একে একে সবার কাছ থেকে শোনার কথা। আচ্ছা, তো দেখি বলেন। আসমানুর আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আমি আর একটু পরে বলি। আচ্ছা, তারপরে সাবিনা আপু বলতে পারেন। আপু আমি বলবো। জি আপু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া দে। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগায়া লাম। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া নুন। 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া র। আচ্ছা আপু, ধন্যবাদ। তারপরে বলেন সুহানা মুস্তাফা আপু। আসসালামু আলাইকুম আপু। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। 7 নাম্বার থেকে বলবো আপু। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। জিব্বার গোড়ার কিনারা 7 নাম্বার মাখরাজ। জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া দদ। জিব্বার আগার সরু ভাগ উপরের সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগায়া লাম। জিব্বার আগা উপরের তালুর সাথে লাগাইয়া নুন। জিব্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগাইয়া র। ধন্যবাদ আপু, মাখরাজের নাম্বার গুলো বললে আরো ভালো হবে। আচ্ছা, লায়লা আপু বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গতকালকে হ উচ্চারণটা হচ্ছে ছিল, সমস্যা ছিল। কোন তো হরফটা আপু? ওইটা হচ্ছে আহ, দ্বিতীয় কণ্ঠনালীর মধ্যভাগ, দ্বিতীয় কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন হা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, তবে গোল করে উচ্চারণ করবেন না। হ্যাঁ, এটা ছড়ানো হবে, গোল হবে না। ঠিক আছে আপু? জি, হটা হবে না, হ্যাঁ হবে। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ, মাখরাজ গুলো বলেন। তারপরে জি, 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দোদ। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা তার উপরে তালুর সাথে লাগিয়ে নুন। 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ তার উপরে তালুর সাথে লাগিয়ে র। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। তারপরে মারিয়া আপু বলেন। মারিয়া আপু শুনতে পাচ্ছেন? তারপরে আফরিদ আপু বলেন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দ। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। তো আপনি নুনটা আবার বলেন তো। জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আপনার নুন যখন আপনি পড়েন তখন জিহ্বার মানে কিভাবে বলবো, একটু পাতলা হয়ে যায় বেশি। মানে জিহ্বাটা নর্মালি যেদিকে নুন থাকে, মানে আপনার জিহ্বাটা হচ্ছে দাঁতের গোড়ায় লাগতেছে বলতে গেলে। আপনি নর্মালি জিহ্বাটা যে জায়গায় থাকে ওখান থেকে তালুতে লাগাবেন নুন। নুন হ্যাঁ, নুন। নুন। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে জেসমিন আসসালামু আপু বলেন। ওয়ালাইকুম সালাম। আলাইকুম। হ্যাঁ আপু বলেন। আপু আজকে আমার সাত পড়া নাম্বার হয়নি, আমি মাখরাজ একটু বাড়িতে আসছি তো তাই বলতে পারতেছি না। ইনশাল্লাহ আগামী দিন দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আপু। জেসমিন আপু বলেন। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দদ। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে নুন। 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে র। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। তারপরে মুক্তা আপু বলেন। আপনার আপু কি এখন বলবেন? জি আপু। আপু আমি তো বুধবারে ক্লাস করতে পারিনি, 1 নাম্বার থেকে বলবো। আগে নতুন করে বলেন আপু। আচ্ছা আপু, আমি আগে যেভাবে পড়ছি ওইভাবে পড়ি। পড়েন, অসুবিধা নেই। আচ্ছা।
এক নাম্বার মাখরাজ ফলকের শুরু হইতে হামজা হা। দুই আপু নাম্বার মাখরাজ আপনার হাটা গলার মধ্যে চাপ হয়ে গেছে। আবার হামজা হা, একদম নিচ হাম থেকে আসবে। হামজা হামজা হা, হা। চাপ হয়ে যায়, কেমন যেন হায়ের মতো হয়ে যায়। হামজা হা, গলা ছেড়ে বলবেন। হামজা হা। হা হা, মানে গলায় চাপ হয়ে যাচ্ছে, আপনার হা। গলাটা ছেড়ে বলতে হবে। হা। হামজা হা। আচ্ছা, তারপরে দুই নাম্বার মাখরাজ ফলকের মধ্যকান হইতে আইন হ। হ না, হা। আইন হা। হা। আইন হা। তিন নাম্বার মাখরাজ ফলকের শেষ হইতে গইন খ। গইন খ। গইন খ। খ না, খ। গইন খ। 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 আচ্ছা, তারপর চার নাম্বার মাখরাজ জিহ্বার গুড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া দুই নক্তওয়ালা কাফ। আপু, কাফ না, এটা কফ। 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 ক এর পরে একটা ফায়ের মতো উচ্চারণ হবে, প এর মতো হবে না। কফ। কফ। হ্যাঁ, তারপর পাঁচ নাম্বার মাখরাজ জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া মধ্যখানে পেঁচানো কাপ। এটা মোটা হবে না, নর্মাল থাকবে। ক্যাফ। কাপ কাপ। এটা আপনার কফের মতো মোটা হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, এরকম হবে না, একদম নর্মালি বাংলা কয়ের মতো। ক্যাফ। কাপ। আপু, কায়ের পরেও একটা ফায়ের মতো উচ্চারণ, ক্যাফ। কাপ। জি, তারপরে ছয় নাম্বার মাখরাজ জিহ্বার মাছ। ছয় নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া জিম শিন ইয়া। আপনার জিহ্বার মাঝখান উপর তালুতে লাগে নাই, জিহ্বার আগা লাগছে। জিহ্বার মাঝখানটা উপরে তালুতে লাগবে। জিম। 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 শিন ইয়ে। সিন ইয়া। আপু, সিন হবে কেন, তো শিন। শিন। শিন ইয়া। আচ্ছা, হ্যাঁ, তারপর সাত নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের সাথে উপরের দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগাইয়া আপু, মাড়ির দ। গোড়ার সাথে না, দাঁতের মাড়ি আর দাঁতের গোড়া একই জিনিস, ঠিক আছে? মাড়ির গোড়া কোনো কথা না। দাঁতের মাড়ি বললে যেটা বোঝায়, দাঁতের গোড়া বললে সেটাই বোঝায়। তার বরাবর উপরে দাঁতের মাড়ির সাথে লাগায় বললেও ঠিক আছে, দাঁতের গোড়া বললেও ঠিক আছে। হ্যাঁ। দদ। বদ। দদ। হ্যাঁ, কি বলছে? জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার পাশ, এটা কি করতে হবে? আহ হুম তার বরাবর উপরে। আচ্ছা, আপনি তো মনে হয় মাখরাজ স্টাইল আমাকে বলছেন। এক মিনিট আপু, আবার বলেন তো, 7 নম্বর মাখরাজটা আবার বল। সাত নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া এবার মাখরাজটা খেয়াল করে উচ্চারণটা করেন দেখি। দদ। বদ। দদ। বদ। দদ। বদ। দদ। আচ্ছা, 8 নম্বর। আট নাম্বার মাকড়া জিহ্বার আগার কিনারার সামনে উপরের এক পাশে মাড়ির দাঁতের সাথে লাগাইয়া লাম। নো নো, এটা 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 এমন নাই, সামনের উপরের এক পাশের মারিক দাঁত, এরকম কোনো কথা নাই। খেয়াল করে আবার, আপু আমি ওইরকমই করছি। খেয়াল করে বলেন, আবার বলেন। আট নাম্বার মাকড়া জিহ্বার আগার কিনারার সামনে উপরের এক পাশের আপনি মাড়ির দাঁতের আপনি গোড়ার হচ্ছে সাথে আপনি লাগাইয়া হচ্ছে 7 আর 8-এর মাখরাজটা গুলাই ফেলছেন। জিহ্বার আগার কিনারে সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, এক পাশ নাই, এক মাস হচ্ছে 7 নম্বর এটার মধ্যে ছিল। যাই হোক, 8 নম্বর মাখরাজটা বুঝেন। জিহ্বার আগা, এটা কি করতে হবে? উপরের দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগায় কি উচ্চারণ হবে? লাম। আচ্ছা, তারপরে 9 নম্বর। 9 নাম্বার মাকড়া জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া নুন। ওকে, তারপর 10 নাম্বার মাকড়া জিহ্বার আগা ফিট তার বরাবর উপরে থালুর সাথে লাগাইয়া র। 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 মোটা হবে একটু, র। র। আচ্ছা, ঠিক আছে, তারপরে পড়া বলবেন হলো আমি বলবো জি আপু, বলেন। কয় নাম্বার থেকে 6 নাম্বার থেকে বলবো? 7 নম্বর থেকে
থেকে পড়া ছিল? 5। 7 নাম্বার থেকে পড়া ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নাম্বার মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। আচ্ছা ঠিক আছে, তারপরে কে বলবেন? মাহফুজ আপু বলেন। মাহফুজ আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে বলেন। মনিকা আপু বলেন দেখি। আপু আমি বলছি আপু জি আপু। মাহফুজা আক্তার। হ্যাঁ মাহফুজ আপু বলেন। ডাক দিলে দ্রুত রেসপন্স করতে হবে। হ্যাঁ। জি আমার ফোন লক হয়ে গেছিল। বলেন আপু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মাখরাজ জিহবার জিহবার আগা জিহবার জিহবার আগা জিহবার আগার 7 নম্বর মাখরাজ জিহবার আপনার পড়া তো মনে আটকে গেছে, পড়া বোঝা যায় না। জিহবার আগার মারির দাঁতের জিহবার। আপু বুঝতে পারছি আপনার পড়া শেখা হয় নাই। তারপরে বলেন হচ্ছে আহ মনিকা আপু আসসালামু বলেন। আলাইকুম। আমার প্যারা লাগে গেছে এখন। আচ্ছা জি, আমি আমার একটু কথা বাদে শুনতে ফোন পাচ্ছেন? রাখলাম। হ্যাঁ মনিকা আপু বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি, বলেন। আকার 7 নম্বর কিনারা মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে সদ। আপু কি আট কি নাম্বার হরফটা মাখ কি বলছেন? সাত হরফটা কি নাম্বার মাখ হ্যাঁ শুধু হরফটা বলেন। সদ, না এটা সরি দদ। ভুলে গেছি গা। দদ। গদে। হ্যাঁ দদে। গদে। জি জি। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার শুরুর ভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম। ল্যাম। লাম। 9 নম্বর ল্যাম। মাখরাজ লাম। তারপরে আপু? 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে নুন। তারপরে 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে র। আপনি শুনতে ঠিক পাচ্ছেন? আছে আপু, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে কি আরপি আপু পড়া বলবেন? জি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু বলেন 7 নাম্বার থেকে। 7 নম্বর মাকড়াস জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। জিহ্বার 8 নম্বর মাকড়াস জিহ্বার আগার শুরুর ভাগ তার বরাবর উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাকড়াস জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাকড়াস জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। রটা একটু মোটা হবে আপু। র। র র। র আচ্ছা ঠিক আছে, তারপরে আয়েশা আপু পড়া বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে গদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার সামনের ভাগ উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে নাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তালুর সাথে লাগিয়ে র। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। তো মোটামুটি সবাই পড়া দিয়ে ফেলছেন, এখন আমরা তাহলে আমাদের নতুন পড়া দিয়ে যাই। তো আপু আজকে আপু আমি এখন কই। কে মাহফুজ আপু জি আপু ভালো মতো বলতে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করলাম বই। আমি শিখছি বই, আমার প্যারা লাগিয়েছে কোয়ার মাঝে। বলেন। জিহ্বার গুড়ার কিনারা জিহ্বার গুড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গুড়ার সাথে লাগিয়ে দদ উচ্চারিত হয়। জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরের দুই দাঁতের গুড়ার সাথে লাগিয়ে লাম উচ্চারিত হয়। জিহ্বার আগা তার সামনের উপরের দুই দাঁতের তালু জিহ্বার আগা সা- আহ, দু- জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের জিহ্বার আগা সামনের উপরের তালুর সাথে লাগিয়ে সামনের উপরের নুন তালু না, উচ্চারিত হয়। জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে, সামনের কথাটা নাই। জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে নুন উচ্চারিত হয়। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর তালুর সাথে লাগিয়ে র উচ্চারিত হয়। আচ্ছা ঠিক আছে। আর আপু যাদের এখনো নাম ঠিক করা হয়নি অবশ্যই নাম ঠিক করে নেবেন, এলোমেলো নাম ডাকতে কেমন লাগে। আচ্ছা, আহ আরিফা আপু, আপু আপনি কি পড়া বলবেন? আরিফা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আসছেন যে। আচ্ছা ঠিক আছে, পড়া শুরু করি।
আচ্ছা, তো হচ্ছে আজকে হবে 11 নম্বর মাখরাজ থেকে। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে 3টা হরফ উচ্চারিত হয়, ত, দাল এবং হচ্ছে তা। আমরা একটা একটা করে পড়ি। কি করতে হবে? জিহ্বার আগাটাকে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। ত, ত খেয়াল করি, হরফটা হচ্ছে, তায়ের মোটা, ঠিক আছে? ত, ত, ত ত ত। ত আমরা উচ্চারণ করার সময় আমরা খেয়াল করব যে আমাদের মাখরাজটা সেটআপ ঠিক আছে কিনা, এটা আমরা খেয়াল করব। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়া। ত, ত, ত ত ত ত, ত। আচ্ছা, এবার এবার একই জায়গা থেকে কি হবে? দাল। হুম, ফার্স্টে আমি যখন বলি তখন আমার সঙ্গে সঙ্গে পড়া শুরু করবেন না, তখন সবাই মনোযোগ দিয়ে আগে শুনবেন, ক্যাচ করবেন, তারপরে বলবেন দাল। দাল দাল দাল। দাল তা দাল। তা এবার 3টা একসাথে বলি, খেয়াল করেন। ত, দাল, দাল। ত দাল সুন্দর করে বলতে হবে। তা, তা তা। তা তটা আবার টাস টাস করে বলতে হবে। ত, ত। দাল তা ত দাল তা হ্যাঁ, দালটা ঠিক আছে, দালটা মোটামুটি সবাই পারতেছেন। তটা খেয়াল করি। ত, জি। আপনারা সবাই এলোমেলো বলতেই থাকবো জোরে জোরে, এরকম না, সুন্দর করে বলতে হবে। আর এলোমেলো বললে ওটা আস্তে আস্তে বলবেন। খেয়াল করি, আমি একবার বলবো, আপনারা সবাই সুন্দর করে একসাথে উচ্চারণ করবেন। ত, ত ত, ত ক, ক, ক মানে গোল হবে, তারপরেও শুনেন, গোল হবে তারপরেও মুখে যথেষ্ট ফাঁকা থাকবে। ত উচ্চারণটা গোল হবে, তারপরেও যথেষ্ট ফাঁকা রেখে উচ্চারণ হবে। ক, ক। ত আচ্ছা, ঠিক আছে, ক, দাল। দাল ত দাল তা আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজটা বেশি খেয়াল করে পড়তে হবে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁত। এই এতগুলো মাখরাজের মধ্যে একবারও সামনের নিচের দিকে দাঁতের কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। মানে কি, মানে এমন কি বলতেছে, জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট। কথা বলবেন না পরের মাঝখানে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। কি বলতেছে? জিহ্বার আগাটাকে নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাতে হবে। মানে নিচের দুই দাঁতের এমন ভাবে লাগাতে হবে যে দাঁতের পিছনেও স্পর্শ করবে, আবার দাঁতের গোড়ার দিকেও লাগবে। মানে নিচের দিকে লাগাবেন, সহজ কথা। শুধু মারি স্পর্শ করলে হবে না, দাঁতের পিছনেও জিহ্বা লাগাতে হবে, নিচের দিকেও লাগবে, এইভাবে জিহ্বা সেটআপ দিতে হবে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। আমরা একটা হরফ করে ট্রাই করব। প্রথমে জিহ্বার সেটআপ ঠিক করতে হবে, তারপরে হ্যাঁ, ক, দে।
যেমন নর্মালি তার চেয়ে মোটা করে স সদ সদ স সদ সদ আরেকটা কথা বলি, যেমন আমরা যখন সিন উচ্চারণ করি তখন কিন্তু বাতাস বের হয়, সিন বলার সময় বাতাস বের হয়, কিন্তু যখন আমরা সদ উচ্চারণ করব তখন বাতাসটা আটকা থাকবে, বাতাসটা বের করা যাবে না। তাইলে এই উচ্চারণের মধ্যে ভিন্নটা ভাব আসবে। সদ উচ্চারণের সময় বাতাস বের হবে না, সিনে বের হয়, সদে বের হয় না। তাহলে আমরা খেয়াল করি, স সদ, সদ শুধু সদ বললে হবে না, শুধু সদ বললে হবে না, স। প্রথমে জিহ্বার সেটআপ ঠিক করতে হবে, প্রথমে জিহ্বার সেটআপ ঠিক করে বাতাসটা ধরে রাখতে হবে, বাতাস বের করা যাবে না। এখন আমি বলতেছি শুনেন, স সদ 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 স সদ 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 স সদ সদ সদ। সদ আচ্ছা, তারপরটা খেয়াল করি, তারপরটা সিন, সিন তো সহজ। একইভাবে জিহ্বার আগা নিচের দাঁতের পিছনে লাগবে, কিন্তু এখানে হচ্ছে বাতাসটা বের হবে, এরকম একটা আওয়াজ হবে ফার্স্টে, খেয়াল করে আগে আমারটা শুনেন তারপরে করবেন। এরকম একটা আওয়াজ হবে, মানে শীষ জাতীয় একটা আওয়াজ হবে, বাতাসও বের হবে। আর সিনটা হচ্ছে সদের চেয়ে অনেক সহজ, সিন। হ্যাঁ, সিন 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 সিন। আচ্ছা আপু, এবার দুইটা আমরা একসাথে বলি, তাহলে পার্থক্যটা ভালো মতো বুঝে আসবে। খেয়াল করেন, সদের মধ্যে বাতাসটা আটকায় থাকবে, মোটা করে উচ্চারণ হবে, আর সিনের মধ্যে বাতাস আটকে থাকবে না। আর দুইটার মধ্যে কমন জিনিসটা কি, দুইটার উচ্চারণের আগে একটা শীষ জাতীয় আওয়াজ হয়। আমি বলি, কয়েকবার বলি, আপনারা জাস্ট শুনেন, পরে পড়বেন। সদ সিন, খেয়াল করেন, স সদ, মুখের সামনে হাত নিয়ে ট্রাই করবেন, দেখবেন বাতাসটা বের হচ্ছে না। আবার সিন যখন বলতেছেন তখন বাতাসটা বের হচ্ছে, সদ সিন। বলেন দেখি আপু। সদ আচ্ছা, সবাই বলছে না, সবার বলতে হবে আবার। সদ এখানে ক্লাসের মধ্যে 14 জন আপু অ্যাটেন্ড আছেন, সবাই একসাথে বললে আওয়াজ আরো বেশি আসার কথা। সদ আপনারা মাখরাজ গুলো অল্প অল্প করে দেয়া হচ্ছে প্রতিদিন, মাখরাজ গুলো একদম মানে একদম ঠোঁটস্থ রাখতে হবে, কারণ পড়তে গেলে যখনই উচ্চারণে ঝামেলা হবে যেন মাখরাজটা স্মরণ করলে মুহূর্তে উচ্চারণ ঠিক হয়ে যায়। সদ সি আচ্ছা আপু, বাস। এবার এবার হচ্ছে পরেরটার দিকে যাই। পরের হরফটা হচ্ছে জা। কেমন জা উচ্চারণটা কি, এটাও হচ্ছে সেম, একটু শুনেন আগে। জা উচ্চারণটাও জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে। আচ্ছা, কিন্তু এখানেও হচ্ছে বাতাস বের হবে না, বাতাস বের হলে উচ্চারণ একরকম হয়, বাতাস আটকায় রাখলে আরেক রকম হয়। আমি আপনাদেরকে উচ্চারণ করে দেখাচ্ছি, আপনারা পার্থক্যটা বোঝেন।
জাস্ট এবার দেখেন, আমি যদি বাতাস সহকারে বলি, বাতাস বের করে বলি, তাহলে উচ্চারণ হবে ঝা। এরকম এরকম উচ্চারণ হয়, বোঝা যায় যে আওয়াজের মধ্যে একটা বাতাস আছে। যদি আমি বাতাস বের করে বলি উচ্চারণ হবে ঝা। আর যখন আমি বাতাসটা আটকে রেখে বলবো তখন উচ্চারণ হবে জা। তাহলে ঝা আর জা দুইটার মধ্যে বিস্তর পার্থক্য। ঝা বলা যাবে না, আমাদেরকে বলতে হবে জা। জিহ্বার আগাটাকে নিচের দুই দাঁতের পিছনে ধরে রাখতে হবে, তারপরে বাতাস আটকে রেখে আমাদেরকে উচ্চারণ করতে হবে জ্যা। উচ্চারণের তারতম্য না বুঝলে দেখা গেছে যে এটা জিমের সাথে, উচ্চারণের তারতম্য না বুঝলে দেখা যাবে এটা জিমের সঙ্গে প্যাচ লাগবে অথবা জালের সাথে প্যাচ লাগবে, এরকম প্যাচ লাগবে। এটা হচ্ছে ডিফারেন্ট একটা হরফ, ডিফারেন্ট একটা উচ্চারণ। জিহিবার আগা নিচে দুই দাঁতের পিছনে ধরে রাখবেন, দেন শ্বাস মানে সরি বাতাসটা আটকে রেখে বলবেন জ্যা। একটা ঝিরঝির আওয়াজ হয়, এখানে তো আর শীষের মতো আওয়াজ হবে না, এখানে একটা ঝিরঝির আওয়াজ হয়। জ্যা। জা। এটাকে এটাকে আপু গোল করে পড়া যাবে না, ঠিক আছে? জ টাইপের বলা যাবে না, যা। মুখ ছড়ায় বলতে হবে জ্যা, জ্যা। বাতাস বাতাস বের হবে না, কিন্তু বাতাস বের হবে না। যা যা যা। আপু যা হবে না, আপনি যদি যা বলেন তাহলে এটা জিম হয়ে গেল। যা যা। আচ্ছা বাস, এবার আমি এবার আমি একজন একজন করে যার উচ্চারণটা শুনবো, আমি নাম বলবো, আপনারা জাস্ট উচ্চারণ করে বলবেন। লাইলা আপু বলেন তো। আমি যারে জিজ্ঞেস করবো সেই যেন বলে। হ্যাঁ লাইলা আপু আবার বলেন। গুড। আফরিদ আপু বলেন। বাকিরা চুপ থাকেন, আস্তে আস্তে বলেন। হ্যাঁ আফরিদ আপু বলেন। জা। তারপরে মনিকা আপু বলেন দেখি। মুক্তা আপু বলেন। আরবি আপু বলেন। সাবিনা সুমি আপু। আরিফা আপু। আচ্ছা আপু নাই মনে হয়। জেসমিন আপু বলেন। আপু আপু আবার আবার জেসমিন আপু আবার। আমার আসলে গলার অবস্থা খারাপ তো। অসুবিধা নাই আপু, আপনি হ্যাঁ জে। আর একটু শক্ত হবে, ঠিক আছে? জালের মতো নরম হয়ে যাচ্ছে। বাকিরা আওয়াজ করবেন না, হ্যাঁ। কই আপু বলেন দেখি। একটু বাতাস বের হয়ে যাচ্ছে, হ্যাঁ বাতাসটা আটকায় থাকবে। আপনার গলায় সমস্যা হলে আমি কিন্তু আওয়াজ ক্লিয়ার পাচ্ছি। গুড, এবার সুন্দর হয়েছে। আসমানুর আপু বলেন। ভেরি গুড। সুহানা মুস্তাফা আপু। সুহানা আপু আবার বলেন তো, বুঝি নাই। জে জে। শাম্মী আপু বলেন। ও ও আপনি অনেক কঠিন বানায় ফেলতেছেন আবার। আপনার হচ্ছে মাখরাজের সেটআপ ঠিক মতো হয় নাই। জিহিবার আগা নিচের দুই দাঁতের পিছনে শক্ত করে ধরেন, তারপরে আওয়াজ করেন জে। জাহ না, লাস্টে আবার হায়ের মতো বলা লাগবে না। জে। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে চেপে ধরবেন, তারপরে বাতাস আটকে রেখে ঝিরি ঝিরি আওয়াজ করে বলবেন জে। লাস্টে একটা হায়ের মতো উচ্চারণ হচ্ছে, এটা কিন্তু হবে না। আপনি যে জাহ করতেছেন এরকম হা উচ্চারণ হবে না। জে। উচ্চারণ তো হচ্ছে না আপু, আগে ঠিক পরে বা ঠিক, এটা আবার কেমন? খেয়াল করে বলতে হবে, যখন কারেকশন করাই দিচ্ছে এটা মাথায় রাখতে হবে। জিহ্বার আগা নিচে দুই দাঁতের পিছনে চেপে ধরবেন, তারপরে উচ্চারণ করবেন জে। বাকিরা কেন করতেছেন? হ্যাঁ স্বামী আপু বলেন। যা হবে না, যা হবে।
জা আরো ব্যক্তিগত কথা বলার থাকলে আপু মিউট করে বলবেন, সবাই যেন না শুনতে পাই। জি, শাম্মী আপু বলেন। যা যা হবে না আপু, যা হবে। জিহিবার আগা নিচে দুই দাঁতের পিছনে লাগবে, তারপর উচ্চারণ হবে। শাম্মী আপুর হোমওয়ার্ক থাকবে এই যা হরফটা। আজকে যেমন লাইলা আপু পড়ার শুরুতে আমাকে হচ্ছে হা হরফ শুনাইছে, সুন্দর করে প্র্যাকটিস করছে। আপনারও কাজ হচ্ছে 2 দিনে যা প্র্যাকটিস করে আমাকে নেক্সটে শোনাবেন। কেমন প্র্যাকটিস করেন তখন দেখা যাবে। তারপর এখন আচ্ছা বলেন হচ্ছে আয়েশা আপু বলেন। আয়েশা আপু আছেন? জি বলেন দেখি। হ্যাঁ, সুন্দর হয়েছে। মাহফুজ আপু বলেন। যা তারপরে আর কেউ বাকি আছেন? হ্যাঁ, আমি আছি। আমিটা কি আপু, নামটা বলেন। মাহমুদা। হ্যাঁ আপু বলেন। সে হ্যাঁ, সুন্দর হয়েছে। আর কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে তিনটারে একসাথে যদি বলতে যাই, তিনটার কিন্তু 3 রকম উচ্চারণ। মাখরাজের সেটআপ কিন্তু এক। ওই যে আমরা পড়ছিলাম না, একই মাখরাজ থেকে বিভিন্ন হরফ আসে, তো মাখরাজের সেটআপ এক, কিন্তু উচ্চারণের মধ্যে ভিন্নতা আছে। একই জায়গা থেকে সদ, সিন, তারপরে হচ্ছে জা। খেয়াল করে বলি, সদ, সিন, জা। বলেন। صاد আপু, যেভাবে যেভাবে বুঝায় বলতেছি ওটা কিন্তু জাস্ট শোনার জন্য বলতেছি না, মাথায় রাখতে হবে এবং সেভাবেই প্রত্যেকবার বলতে হবে। যখন শুনলাম তখন বললাম, পরে আবার নিজের মতো বললাম, তাইলে কিন্তু কোনো ফায়দা হলো না। সদ, সিন, যা। صاد صاد سين سين যা, যা, যাটা এরকম এরকম একদম নর্মালি উচ্চারণ করলে হবে না, হরফগুলো সুন্দর করে সিরিয়াসলি উচ্চারণ করতে হবে, তাই না? বাস বাস। صاد، سين، زا، صاد زا، 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 زا। হ্যাঁ, খেয়াল করে খেয়াল করে। জা। আচ্ছা আপু, এবার হচ্ছে আমরা আরেকটা মাখরাজ বলবো, এর বেশি আর পড়বো না। 12 নম্বর মাখরাজ, খেয়াল করি। আমার জিবার। আপু জি আপু। 12 নম্বর মাকড়াসটার মধ্যে সামনে সামনে নিচে দাঁতের পেটটা বুঝছি, বাট আগা কিসের আগা বলছি, জিহ্বার আগা, ও আগাটা দাঁতের পেছনে। না আপু, এখন দাঁতের কথা বলছে। প্রথমে তো হচ্ছে জিহ্বার আগা বলেই দিছে, তারপর দাঁতের কথা বলছে। মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে। এই মাখরাজটা হচ্ছে তুলনামূলক একটু সহজ, বুঝাও সহজ, সেটাও সহজ। জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগাতে হবে, ঠিক আছে? জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগাতে হবে। একটা জিনিস খেয়াল করেন, 3টা মাখরাজে কিন্তু জিহ্বার আগা দিয়ে, ঠিক আছে? এই যে 11, 12, 13, 3টা মাখরাজ জিহ্বার আগা দিয়ে, কিন্তু পার্থক্যটা কোথায়? 11 নম্বরের মধ্যে জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়া, 12 নম্বরের মধ্যে জিহ্বার আগা নিচের 2 দাঁতের আগা বলতে পারেন। আর 13 নম্বরের মধ্যে হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগা। আচ্ছা, এখান থেকে 3টা হরফ উচ্চারণ হয়, কিন্তু হরফ উচ্চারণ একদম সহজ। প্রথমত হচ্ছে ল, ল। এখানে এখানে সেটআপটা আমি একটু আরেকটু বলি আপু। এটা হচ্ছে যখন পড়বেন, শুনেন, যখন পড়বেন তখন হচ্ছে আপনার জিহ্বার আগাটা একটু সামনের দিকে বের হয়ে থাকবে। মানে জিহ্বার আগাটা উপরের 2 দাঁতের আগায় যখন লাগাবেন তখন কিন্তু একটু সামনের দিকে থাকবে, ঠিক আছে? মানে সামনের দিক থেকে জিহ্বার আগাটা একটু দেখা যাবে। এরকম ভাবে সেটআপটা করতে হবে। জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগায় লাগাতে হবে, আগাটা সামনের দিকে একটুখানি বের হয়ে থাকবে, তাহলে একদম স্পষ্ট উচ্চারণ হবে। ল, ল, ল। আচ্ছা, তারপরে দেখি, জাই,
আচ্ছা, এবার দেখেন, এবার জ আর জালের মধ্যে কানেকশনটা দেখেন। এই যে জ এটাও পাতলা হরফ, ঠিক আছে, এবং এই যে জাল এটাও পাতলা করে উচ্চারণ করতেছে, দুইটাই পাতলা করে উচ্চারণ করতেছে, তারপরেও জটা কিন্তু গোল হওয়ার কারণে উচ্চারণটা মোটা হয়ে গেছে, আর জালটা ছড়ায় বলার কারণে উচ্চারণটা পাতলা হয়ে গেছে। আচ্ছা, জ জাল দুটো একই রকম, তারপরেও জটা একটু মোটা, জালটা হচ্ছে একটু বেশি পাতলা, ঠিক আছে। জ জাল, হ্যাঁ, জাল হবে না, জা জা নরম, জাল, জ জাল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপরটা কি? তারপরে হচ্ছে সা, উচ্চারণ করতে হবে। সা, সা, সা। এবার আমরা তিনটাকে একসাথে বলি। জ জেল সে, জ জেল সে। আচ্ছা আচ্ছা, বাস বাস বাস, এই হচ্ছে আপু আমাদের তিনটা মার্কাস থাকবে আজকে, ঠিক আছে। এবার আমরা সামনের দিকে একটু পড়া দেখি। সামনের দিকে পড়া বলতে গত ক্লাসে তো ওই যে হরফের কি বলে বিভিন্ন রূপ পড়ছিলাম, অনুশীলনটাও করছিলাম। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে, এখন শুনেন, ভালো করে শুনেন, এখন হচ্ছে আমাদের সামনে শব্দ থাকবে। তো শব্দ থেকে জাস্ট আমাদেরকে হরফ গুলো বলতে হবে, মানে আমরা হরফ কি চিনতে পারতেছি কিনা এটা বোঝার জন্য, ঠিক আছে। এখানে 1 2 3 তিনটা অনুশীলন সাজানো হয়েছে, আমাদের কোনো কাজ নাই, কাজ হচ্ছে শুধুমাত্র, যেমন এখানে কি কি হরফ আছে, বা আলিফ, তাই না। তারপর এখানে কি আছে, হা বা। এই অনুশীলন, হ্যাঁ, এই অনুশীলন তিনটা করার পরে জাস্ট আমরা শিওর হব যে আমরা যে কোনো শব্দ থেকে হরফগুলো ক্লিয়ারলি বুঝতে পারি, ঠিক আছে আপু। এখন এটা করবো কিভাবে, এটা আমার পড়ায় দেওয়ার দরকার নাই, আমি জাস্ট শব্দের মধ্যে হাত দিব, আপনারা সবাই সমস্বরে হচ্ছে হরফগুলো বলে বলে যাবেন, ঠিক আছে। এলোমেলো না করলেই ভালো হয়। আচ্ছা, শুরু করে। বা আলিফ, আলিফ জিম দাল, দাল মিম খ মিম আলিফ টান হচ্ছে কেন, আলিফে কি টান হয়? লাম আলিফ, লাম আলিফ। আচ্ছা আপু, এখন যেহেতু আমরা গড়গড় করে হরফ করতেছি, এত বেশি টান টুন দেওয়ার দরকার নেই, জাস্ট টান অল্প দিলে চলবে। লাম অনেক আর টান দেওয়া লাগবে না, এতদিন তো হরফ জাস্ট শিখছি, এখন তো হরফ আমরা পারি। লাম আলিফ। আচ্ছা বাস, এবার এবার হচ্ছে আপনারা আমার সাথেই পড়েন, এখানে একটা ফায়দা হবে,
হরফগুলো একই সাথে আবারও প্র্যাকটিস হবে। লাম খ। লাম খ। আচ্ছা, খ হ্যাঁ, জিম দাল। জিম দাল জিম বললো কে এতদিনে, এখন কি জিম বলার টাইম আছে? জিম দাল। দাল। পড়া কিন্তু 1 to 1 এর জন্য না, পড়া শেখা মানে সারা জীবন এমনি পড়তে হবে। লাম জি। সিন। লাম সবাই পড়বেন যেন প্রত্যেকের জি পড়া আমার কানে বাড়ি খায়, কেউ ভুল করলে ভুল ধরা যেতে পারি। লাম সা। লাম খ দাল। দাল। একই সাথে পড়বেন, কেউ বেশি তাড়াহুড়া করবেন না, কেউ বেশি ঢিলামি করবেন না। জাল বা হ্যাঁ। বা হ্যাঁ ওয়াও। ওয়াও। কদ খ। দদ আইন মিম। আইন আইন মিম। ইয়া কফ। ইয়া হা জিম। কাফ জিম। বা জিম। বা আবার জিম, জিমটা কে বলতেছে বের করতে হবে। জিম কি আবার? জিবার মাঝখান উপরে তালুতে লাগবে। জিম আবার জায়ের মতো শোনায় কেন? জিম হবে। বা জিম। বা জিম। ইয়া খ। ইয়া নুন খ। নুন হ্যাঁ, খ উচ্চারণের বৈশিষ্ট্য হচ্ছে গলার মধ্যে আওয়াজ হবে, গলা পরিষ্কার করার সময় যেমন গলায় একটা ভাব হয় ওরকম ভাব হবে। খ। নুন খ। নুন সা হা। হা খ। হা খ। সা গইন। সাইন। তা হলো কেন সিনের মতো? একটু আগে না মাখাজ করলাম, জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগবে। সা হবে, সা হবে না। সাইন। সা সা গইন। সাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিম হা। মিম লাম صاد খ। লাম আচ্ছা, তারপরে দেখেন صاد লাম হা। صاد খ হয় কেন আবার? হা। মিম صاد লাম। মিম صاد لام র ضاد ইয়া। নুন বা কাফ। নুন نون كاف হা সিন দাল। حاسين হা শিন ইয়া। حاسين সিন বললো কে? এটা এটা সিন কেমন হইলো? সিন হবে, তিন নুক্তা আছে উপরে। আবার সিন বলে। হা সিন ইয়া। সহজ পড়া বলে তো বেখেয়ালিতে ভুলভাল বললে হবে না। ল লাম মিম। কাফ সিন র। কাফ সিন মিম ল র। মিম জর এটা জ হবে না, জালের মতো হবে। জ জ বললে জায়ের মতো হলো, এটা হবে জালের মতো। মিম ল র। মিম আচ্ছা বাস। কফ জিম দাল। কফ জিম দাল ফাতাহা। فاتحة নুন আইন তে। নুন
دال خبر خبر ياسين ياسين حبط قلم طلب سين هاميم سين حاميم عين نون না না অনেক আওয়াজ عين عين نون عين لام ميم উর্মে দাও عين لام لام ميم আপু পড়ার মাঝখানে কেউ কথা বললে মিউট করে নেবেন সিন জিম আইন হালাম قاف لام ميم قاف لام با عين دال سين فا ها سين سين كاف نون سين كاف يا دال واو دال واو نون عين ميم تا نون ميم ميم عين لام نون ميم عين لام نون لام عين لام كاف ميم قاف طا عين عين قاف لام আমার আগে হয়রান হয়ে গেলে হবে কথা তো আমার বেশি বলতে হয় কিন্তু আপনারা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেছেন জাকাফ বা আইন সারা بعين سارة يا نون قاف لام با واو ألف نون تا حارة ألف نون با ألف را كاف يا واو سين همزة نون عين ميم تا ميم صاد ألف يا عين ميم غين فا قاف لام فا سين قاف يا نون একটা জিনিস খেয়াল করছেন শুরুর দিকে আপনাদের অনেকের উচ্চারণ ভুল হচ্ছিল এখন অনেকগুলো হরফ পড়তে পড়তে এখনকার উচ্চারণ ভুল হচ্ছে না মাশাআল্লাহ ইয়া নুন ফা আইন নুন কাফ মিম প্র্যাকটিসের বরকত ইয়া সিন তা ইয়া কফ নুন মিম নুন ফা কফ ওয়াও নুন তা হামজা সা রা ওয়াও নুন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম لام نون سين حمزة ميم سين يا تا جيم نون با ها ألف ألف واو يا ها دال يا كاف ميم نون جيم عين لام ها ميم
আলিফ। নুন নুন, জিম আইন লাম আইন লাম আলিফ মিম আলিফ আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম 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 আইন আইন লাম মিম ইয়া নুন মিম ইয়া নুন ওয়াও লাম হামজা মিম নুন ইয়া নুন হা মিম। ওয়াও ওয়াও হামজা লাম হামজা মিম নুন হা নুন হা মিম মিম হা লাম ইয়া গাইন ইয়া র নুন। হা লাম ইয়া লাম র ইয়া 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 র ফা লাম ইয়া বা তা কাফ নুন। তা লাম ইয়া বা নুন ওয়াও লাম হামজা দদ লাম নুন হা মিম। ওয়াও লাম হামজা হামজা দদ মিম ওয়াও লাম হামজা মিম র নুন হা মিম। ওয়াও লাম হামজা মিম র মিম আচ্ছা, আমাদের পড়া প্রায় শেষ। এখানে ছোট্ট একটা জিনিস just লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে খেয়াল করেন। বাস বাস হয়েছে। একত্রে দুটি হরফ উপর নিচে থাকলে একত্রে দুটি হরফ উপর নিচে আসলে উপরের হরফটি ধর্তব্য হয়। অনেক জায়গায় দেখা গেছে আলিফের উপর হামজা আছে, ঠিক আছে? তো এখানে এই বিষয়টা স্পষ্ট করতেছে, ধরেন দুইটা হরফ একসাথে আসছে, একটা উপরে একটা নিচে, তাহলে উপরে যে হরফটা থাকবে ওইটাই হচ্ছে আসল, ঠিক আছে? আর এরকম করে সাধারণত হামজাটা এমন আসে, হামজাটা ছোট হরফ তো বিভিন্ন হরফের কোলে কোলে আসে, সেটা বলতেছে এরকম যখনই দেখবেন তখন শুধু উপরের হামজাটাই বলবেন, নিচের হরফটা ধর্তব্য করবেন না। যেমন এই যে এখানে লাম হামজা, ঠিক আছে? হা হামজা, মিম হামজা, লাম হামজা, লাম হামজা, নুন হামজা, বা হামজা, সদ হামজা। এই নিচে যে কোনটা নিচে ওয়াও ইয়া বা আলিফ আছে এগুলো ধর্তব্য হবে না। এবার যেটা করছে সবগুলো যুক্ত হরফ একসাথে। আপনাদের মনে আছে আমরা হচ্ছে যুক্ত হরফ মুক্ত হরফ করছিলাম, যে যুক্ত হরফ 22টি, মুক্ত হরফ হচ্ছে 7টি, ঠিক আছে? তো যুক্ত হরফ মানেই কি, যে হরফটা পরের হরফের সাথে কানেক্টেড হয়, মিলে আসে। তো এই 22টা হরফকে একত্রে এখানে লিখে দিছে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। আপু আমার কথা শোনা যায় না? জি জি শোনা যায়। আচ্ছা, তো বলতেছিলাম সেই 22টা যুক্ত হরফ এখানে একত্রে দিছে। তো এগুলো আমি একবার বলবো, তারপরে আপনারা একবার বলবেন, এরপরে ছুটি। ওকে, শুরু করি। বা তা সা নুন ইয়া জিম হা খ সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ লাম মিম হা। ঠিক 22টা হরফ আছে এখানে। দেখি এবার আপনারা বলেন একসাথে। বা বা নুন আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো হচ্ছে আপু গত ক্লাসে আপনাদের আউযুবিল্লাহ মাস করাই দিয়েছিলাম, আজকে শোনার সময় নেই, এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য আবার থাকবে। তারপর হচ্ছে আমার ভয়েস দেওয়ার কথা ছিল, আমি এটাও ভুলে গেছি। তো ঠিক আছে আপু, আমি ইনশাআল্লাহ আজকে ভয়েস দিয়ে দিব গ্রুপে। আপনারা আগামী ক্লাসে আমাকে সুন্দর করে প্রত্যেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা শোনাবেন, ঠিক আছে আপু? আর আজকে যে অনুশীলনগুলো পড়া হয়েছে এখান থেকে অবশ্যই নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করব। তো ঠিক আছে আপু, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ক্লাস এই মতো শেষ। আসসালামু আলাইকুম।